সাফিক্স এবং প্রিফিক্সের কথা। কিছু কিছু শব্দ আছে যেগুলো শব্দের আগে বসে, কিছু বর্ণ ওই শব্দগুলো আগে বসে দেখা যাবে শব্দের অর্থ বা ক্রিয়াটা চেঞ্জ করে দেয়। যেমন আমরা বলেছিলাম কাজের আগে যদি বসে তাহলে হয়ে যায় অকাজ, তাই না? তা আজকে আমি ওইভাবে সাফিক্স এবং প্রিফিক্স নিয়ে কথা বলবো না, আমি শুধু দুটো সাফিক্স নিয়ে কথা বলবো, যার মধ্যে একটা হলো আইটিস। আইটিস যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে কি হবে? আইটিস যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে এটা বোঝাবে ইনফ্লামেশন, মানে ওই শব্দের সাথে ইনফ্লামেশন রিলেটেড হয়ে যাবে। যেমন আমি যদি বলি মাথাইটিস, তেমন আমার মাথায় ইনফ্লামেশন হচ্ছে। আমি যদি বলি হাতাইটিস, তাহলে কি হবে? আমার হাতে ইনফ্লামেশন হচ্ছে। একটা সহজ প্লেন ভাষায় বলছি কথাগুলো, আসলে এই ধরনের কোনো শব্দ আদৌ নাই। হ্যাঁ, ওই আইটিস অবশ্যই আমাকে মেডিকেল টার্মের সাথে যুক্ত করতে হবে, বাংলা টার্মের সাথে যুক্ত করলে কিন্তু হবে না। হ্যাঁ, তো আমি কিন্তু যে কোনো শব্দের সাথে যুক্ত করে দিতে পারি। যেমন ইটাইটিস, ঠিক আছে, নামের সাথে যুক্ত করে দিতে পারি। মুরাদাইটিস, তাই না? তো কি বোঝাবে যে এই ইটে ইনফ্লামেশন হচ্ছে, মুরাদে ইনফ্লামেশন হচ্ছে, মাথায় ইনফ্লামেশন হচ্ছে, হাতাইটিস, হাতে ইনফ্লামেশন হচ্ছে। মানে এই আইটিস শব্দটা যখনই কোনো টার্মের সাথে যুক্ত হয়ে যাবে তখন বুঝতে হবে যে ওই অঙ্গে ইনফ্লামেশন হচ্ছে। এখন ইনফ্লামেশন বলতে কি বুঝি? ইনফ্লামেশনের বাংলা হচ্ছে প্রদাহ। কি বলা হয়? প্রদাহ। এই প্রদাহ কাকে বলে? প্রদাহ হলে কি কি হয়? আমি প্রদাহ হলে কি কি লক্ষণ দেখা দিতে পারে? এক নম্বরে যেটা হচ্ছে ফুলে যাবে। আমরা প্রথমে বাংলা শিখি, তারপর আমরা ইংরেজিতে যাব, ঠিক আছে? প্রথমে হচ্ছে কি ফুলে যাবে। দুই নম্বর হচ্ছে সেই জায়গাটা লাল হবে। কেমন হবে? লাল হবে, লাল হয়ে যাবে। হ্যাঁ, ফুলে যাবে, লাল হয়ে যাবে, যেটাকে ইংরেজিতে বলে রেডনেস, হ্যাঁ, সোয়েলিং। তারপরে কি হচ্ছে? আর কি হতে পারে? ওই জায়গাটা গরম হতে পারে। গরম হয়ে যাবে, গরম অনুভব হবে। মাঝে মাঝে দেখবেন যে আমাদের কান লাল হয়ে যায় আর খুব গরম হয়ে যায়, লজ্জা পেলে বা অন্য কোনো কারণও হতে পারে, প্রচন্ড টেনশনে বা স্ট্রেস হলে দেখবেন যে কানে এই সমস্যাটা দেখা দেয়। এটাও কিন্তু এক ধরনের প্রদাহ। হ্যাঁ, সো গরম হয়ে যাবে, লাল হয়ে যাবে, ফুলে যাবে। আর কি হতে পারে? আর একটা হতে পারে পেন থাকতে পারে, অথবা ওই জায়গাটা ডিমোবালাইজ হবে, অর্থাৎ অসাড় হয়ে যাবে। অসাড় মানে বোঝেন তো না? নড়াচড়া করতে পারবে না, হ্যাঁ, এরকম এটাকে বলে অসাড় হয়ে যাওয়া। তাহলে আমি ওই শব্দটাই লিখি, বাংলা ওই শব্দটা লিখলে সবচেয়ে যৌক্তিক মনে হয়। অসাড়, নড়াচড়া করতে পারছে না, আসার হয়ে গেছে, তাই না? অসাড়, নড়াচড়া করবে না। আমরা যদি বলি নড়াচড়ায় অক্ষমতা, ডিমোবালাইজ। সো এই হলো একটা প্রদাহের কতগুলো চরিত্র বা ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য, যে প্রদাহ হলে কি কি হতে পারে। সো এই আইটিস দিয়ে কি বোঝাচ্ছি? প্রদাহ। এটা কেন হয়? প্রদাহটা কেন হয়? ইনফেকশনের কারণে হতে পারে, অন্য কোনো ফাংশনাল ডিসঅর্ডারের কারণে হতে পারে, হয়তো বা তার সেলগুলো ঠিকমতো ফাংশন করছে না, সেখানে কিছু সমস্যা, প্রবলেম অ্যারাইজ করেছে, যার কারণে হতে পারে, অথবা ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশন হলেও হতে পারে, নানান কারণে হতে পারে। এখন ওই কারণে হয়তো আমরা আরো পরে যাব, যখন আমরা সিস্টেমগুলো আরো ডিটেলস আলোচনা করব, তখন আমরা কারণগুলো যাব। তো এখন আসলে আমরা কারণে যেতে চাচ্ছি না, এখন আমরা জাস্ট মূল থিমটা বোঝার চেষ্টা করি যে আইটিস দিয়ে কি বোঝাচ্ছি? প্রদাহ বোঝাচ্ছি, তাই না? প্রদাহ হলে কি কি হবে? ফুলে যাবে, লাল হবে, গরম হয়ে যাবে, অসাড় বা নড়াচড়ায় অক্ষমতা দেখা দিবে। এখানে প্রদাহ হচ্ছে ফুলে গেছে, হ্যাঁ, লাল হয়ে গেছে, নাড়াতে পারছি না, ঠিক আছে? এটাকে বোঝাতে চেষ্টা করছি। এখন আমি কি করবো? আমি অনেকগুলো ওয়ার্ড শিখেছিলাম, ঠিক না?
যেমন আমরা শিখেছিলাম মাথা, হ্যাঁ, তো মাথার ইসে ছিল কি সেফালো, তাহলে এখন যদি এটার সাথে আইটিস যুক্ত হয়ে যায় তাহলে হবে কি সেফালাইটিস। কি হলো? সেফালাইটিস। তার মানে আমি কি বুঝবো? আমি এর মানে বুঝবো যে মাথায় প্রদাহ হচ্ছে, ঠিক আছে? আমরা বুঝতেছি মানে এইটা দেখলে আমরা আইটিস দেখলে বুঝে যাব যে কোন একটা অঙ্গে প্রদাহ হচ্ছে। দেখেন এখানে সেফালাইটিস আমি জানি, সেফালো মানে হচ্ছে মাথা, ঠিক না? এখন যদি এই শব্দটা না জানতাম, ধরেন ভকা, ভকা, এই শব্দটার মানে আমার জানা নাই, কিন্তু এখানে আইটিস যুক্ত হওয়ার কারণে কি হবে দেখবেন এই ভাওয়েলটা উঠে যাবে, আইটিস যুক্ত হয়ে আছে। শব্দটা এইভাবে আপনি পেলেন, কোন একটা জায়গায় দেখলেন এরকম একটা শব্দ লেখা আছে, আপনি জানেন না ভকা কি, বাট এখানে আইটিস আছে, তার মানে এখানে ইনফ্লামেশন হচ্ছে। আপনি নির্দ্বিধায় বলে দিতে পারবেন ভকা নামক কোন একটা জায়গায় ইনফ্লামেশন হচ্ছে। ব্যাপারটা কি ক্লিয়ার? সো এই আইটিস যেখানেই থাকবে সেই শব্দটার সাথে যে অঙ্গ জড়িত সেই অঙ্গে কি হচ্ছে? ইনফ্লামেশন হচ্ছে, সেফালাইটিস। যদি ব্রেনে ইনফ্লামেশন হয় তখন আমি কি বলবো? এনসেফালাইটিস। সো আমরা এখন ENN সেফালাইটিস, এনসেফালাইটিস। তাহলে এনসেফালাইটিস দিয়ে আমি কি বুঝবো? এনসেফালাইটিস দিয়ে বুঝবো যে আমার ব্রেনে ইনফ্লামেশন হচ্ছে, ঠিক আছে? তারপরে আমাকে যদি আমরা লিখতে পারি যেমন হেপাটাইটিস, সবগুলো যতগুলো ওয়ার্ড শিখেছি সবগুলো ওয়ার্ডের সাথেই কিন্তু আমি এই আইটিসটা জুড়ে দিতে পারি। সো হেপাটাইটিস, হেপাটাইটিস তার মানে কি? হেপাটাইটিস মানে কি? আমরা বলি না জন্ডিস, হ্যাঁ, এই জন্ডিসটাই হচ্ছে হেপাটাইটিস। কারণ ইনফ্লামেশন ইন লিভার, লিভারে ইনফ্লামেশন হচ্ছে, লিভারে প্রদাহ হচ্ছে, লিভার অসুস্থ, হ্যাঁ। সো এটা হচ্ছে কি? হেপাটাইটিস। এরপরে যদি আমরা যাই আর কি কি ছিল আপনার ধরনের গ্যাস্ট্রাইটিস, তাই না? গ্যাস্ট্রো আমরা পড়েছিলাম, পাকস্থলী, গ্যাস্ট্রাইটিস। সো এই গ্যাস্ট্রাইটিসের কি আসতেছে দেখেন, গ্যাস্ট্রাইটিস এর মানে কি দাঁড়াচ্ছে? এর মানে দাঁড়াচ্ছে ওই যে আমরা পেট জ্বলাপোড়া করে অ্যাসিডের প্রবলেম যেটাকে আমরা গ্যাস্ট্রিক বলি, আসলে এটা গ্যাস্ট্রিক নয়, ওটাই সেই গ্যাস্ট্রাইটিস। যার কারণে ইনফ্লামেশন হচ্ছে, আমাদের অ্যাসিডের সিক্রেশন বেশি হয়ে যাওয়ার কারণে পাকস্থলীতে ইনফ্লামেশন হচ্ছে, হাইপার অ্যাসিডিক কন্ডিশনের কারণে। এটা হবে কি? গ্যাস্ট্রাইটিস, নট গ্যাস্ট্রিক। আমার গ্যাস্ট্রিক হয়েছে, নো, গ্যাস্ট্রাইটিস হয়েছে, ঠিক আছে? হেপাটাইটিস গেল। সিস্ট, ইউরিনারি ব্লাডারের কথা যদি চিন্তা করি, ওখানে ব্যথা হয়, বিশেষ করে মহিলাদের বেশি করে হয়ে থাকে এটা। তাহলে ওখানে যদি আমার প্রদাহ হয় আমি কি বলবো? মনে আছে কি ইউরিনারি ব্লাডারের মেডিকেল টার্মটা কি? সিস্ট, তাই না? শুধুমাত্র সিস্ট। তাহলে আমি কি বলবো? সিস্টাইটিস। তাহলে সিস্টাইটিস যদি থাকে তাহলে কি হবে? সিস্টাইটিস যদি থাকে তাহলে হবে ইউরিনারি ব্লাডারে ইনফ্লামেশন, হ্যাঁ। এটা কিন্তু খুব সিভিয়ার হয়, পেইনটা খুব সিভিয়ার হয়। এরপরে আমরা যদি চলে যাই, আমার তল পেটে ব্যথা হচ্ছে, তাহলে আমরা কি লিখবো? তল পেটে সাধারণত ওই বৃহদান্ত্রটা নিচের দিকে থাকে, তাহলে ওটা কি হয়? কোলন, তাই না? কোলনের কোল থাকবে, তাহলে ওটা হবে কোলাইটিস, কোলাইটিস। ওকে, এখন না আমার একদম পাকস্থলী থেকে শুরু করে এই মধ্য পেটে এই পর্যন্ত ব্যথা হচ্ছে, তার মানে কি? পাকস্থলী এবং সাথে যুক্ত হলো কি? ক্ষুদ্রান্ত, তাই না? তাহলে কি দেখেন, দুটো যোগ হচ্ছে, কিন্তু আইটিস তাহলে এক জায়গায় বসবে, শেষেরটাতে বসবে, তার মানে এখানে দুটো জিনিস যোগ হচ্ছে, গ্যাস্ট্রো, ক্ষুদ্রান্ত এটা কি ছিল? স্মল ইন্টেস্টাইনের এটা কি ছিল? এন্টেরো, তাই না? তাহলে গ্যাস্ট্রো এন্টারাইটিস, ঠিক আছে? তার মানে বুঝে যাব যে আমার পাকস্থলী এবং স্মল ইন্টেস্টাইন মিলিয়ে আমার কি হচ্ছে? প্রদাহ হচ্ছে। কিন্তু না, আমার পুরো পেটেই হচ্ছে, আমার পাকস্থলী, স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইন সবখানে প্রদাহ হচ্ছে। তখন আমি কি করব দেখেন, তখন আমি এখানে এন্টারো দিয়ে এই কোলাইটিস সবগুলো যুক্ত করে দিয়ে শেষেরটাতে আমি জাস্ট আইটিস বসিয়ে দিব। তাহলে দেখেন আমরা কি নিজেরা এখন ডিজিজ তৈরি করতে পারবো না? ঠিক একইভাবে
শুধু যদি পেইন হওয়া থাকে, শুধু পেইন, এখানে তো প্রদাহ অনেকগুলো ইস্যুকে এখানে পেইনটাও দিয়ে দিলাম, ব্যথা, কিন্তু শুধু যদি পেইন থাকে, শুধু পেইন, তখন কি করবে? তখন জাস্ট এলজিয়া, এলজিয়া মানে হলো পেইন, এলজিয়া এটার মানে হচ্ছে কি পেইন, এলজিয়া। তাহলে কি হবে? এই হ্যাপাটালজিয়া, গ্যাস্ট্রালজিয়া, ভোকালজিয়া, আর ভোকা শব্দটা যেহেতু নাই আসলে আদৌ এটা আমরা মুছে দিই, এটা দরকার নেই, বোঝানোর জন্য আমি লিখেছিলাম, সো এটা বাদ যাক। সো আমরা এখানে সেফালজিয়া, হেপাটালজিয়া, হেপাটালজিয়া যখন এলজিয়া থাকবে তাহলে বুঝবো কি যে পেইন, আর আইটিস থাকলে বুঝবো কি প্রদাহ। সুতরাং পেইন এবং প্রদাহ, ইনফ্লামেশন, এখানে প্রদাহের ইংরেজিটা হলো ইনফ্লামেশন, প্রদাহ। সো ইনফ্লামেশন, গ্যাস্ট্রালজিয়া, পাকস্থলীর পেইন, ব্যথা, তীব্র ব্যথা, আর প্রদাহর ক্ষেত্রে একটু জ্বালা পোড়া ভাব থাকবে, হ্যাঁ, এটা মানে পুড়ছে এরকম একটা কিছু হবে। তারপরে আরো কিছু ডিসকমফোর্ট ফিল হবে, বমিটিক টেন্ডেন্সি হবে। বাট ব্যথার ক্ষেত্রে শুধু ব্যথা থাকবে, আর অন্য কিছু থাকবে না, হ্যাঁ, জ্বালা পোড়ার অনুভূতিটা থাকবে না, অস্বস্তিকর ইয়াটা থাকবে না, বমি বমি টেন্ডেন্সি থাকবে না। সো প্রদাহ একটা ভাস্ট ইস্যু, অনেক বড় একটা ইস্যু, হ্যাঁ। আর পেইন জাস্ট একটা স্পেসিফিক একটা ইস্যু, কোন একটা মেকানিক্যাল প্রবলেমের কারণে হয়ে থাকে। এটা হচ্ছে স্পাজমোটিক কোনো একটা রিলেশন থাকে, সাধারণত অ্যাক্টিন এন্ড মায়োসিন নামে আমাদের দুটো প্রোটিন আছে। সো এটা আসলে আরো এখন এই বিষয়ে আলোচনা করলে জটিল হয়ে যাবে, বাদ দিলাম। সো আমরা জানি, শুধু মনে রাখি একটা কথাই, এলজিয়া মানে হলো পেইন, আর আইটিস মানে হলো ইনফ্লামেশন। সো কোন শব্দে, এগুলো কি, এগুলো শব্দের শেষে বসছে, আমরা কি একটা জিনিস খেয়াল করেছি যে এগুলো শব্দের শেষে বসছে, এই জন্য এগুলোর নাম হচ্ছে সাফিক্স, হ্যাঁ, ওকে। সো শব্দের শেষে যে যুক্ত বর্ণগুলো বসে শব্দের অর্থটাকে অন্যদিকে টার্ন করে নেয়, অন্য ধরনের একটা অর্থ প্রকাশ করে, তখন এদেরকে বলা হয় সাফিক্স, ওকে। সাফিক্স, তো সাফিক্স শব্দটাকে কিভাবে লিখবো আমরা? এস ইউ, সাফিক্স, ওকে। এখন আমরা দেখলাম সেফালাইটিস, এনসেফালাইটিস, হেপাটাইটিস, গ্যাস্ট্রাইটিস, সিস্টাইটিস, সিস্টালজিয়া, পেইন যদি হয় তাহলে হবে কি সিস্টালজিয়া। তারপরে আপনার আরো কি শিখেছিলাম? কার্ডাইটিস, তাই না, কার্ডিয়া, তাহলে হবে কি কার্ডাইটিস। আরো কি শিখেছিলাম? আরো শিখেছিলাম নেফ্রাইটিস, নেফ্রন, তাই না, নেফ্রাইটিস, মানে কিডনিতে যদি প্রদাহ হয় তাহলে হবে কি নেফ্রাইটিস। কেমন? এই যে আমি একটু লিখে দেখাচ্ছি, এই নেফ্রাইটিস। তারপর আমরা শিখেছিলাম নাক, তাই না, নোজ, নোজ এরিয়াটা ছিল রাইনো, রাইনাইটিস। কান শিখেছিলাম অটো, অটাইটিস। তাহলে অটো, কানের ক্ষেত্রে অটাইটিসটা কি হবে? ও টি আই, ওটা উঠে যাবে, কারণ যেহেতু এখানে আটা ভায়াল আসছে, আইটি, অটাইটিস, হ্যাঁ, এই অটাইটিস, কানের মধ্যে প্রদাহ হচ্ছে। সো এই হলো ইনফ্লামেশন, কিভাবে ডিজিজ ফর্ম করে। সো এক একটা সিস্টেমের জন্য ডিজিজগুলো সবগুলোর ক্ষেত্রে দেখবেন যে আইটিস আছে অথবা এলজিয়া আছে। আরো কিছু টার্ম থাকে, যেমন মেগালি, মেগালি মানে হচ্ছে নর্মাল যে সাইজ তার চাইতে যদি বড় হয় তখন হয়ে যাবে এটা মেগালি। যেমন ধরেন হেপাটোমেগালি, মানে যে লিভারটা আছে সেই লিভারটা নর্মাল যে সাইজে থাকার কথা ছিল সেই সাইজের চাইতে বড় হয়ে গিয়েছে। অথবা হতে পারে কার্ডিওমেগালি, কার্ডিওমেগালিটা ওই একই কথা, হার্ট যে সাইজে থাকার কথা ছিল তার চাইতে বড় হয়ে গিয়েছে। সো এগুলো কিন্তু ছোট করা যায় না, এগুলো আসলে একটা মানে ক্রনিক ডিজিজে পরিণত হয়, হ্যাঁ। তো এই তো আমরা আপাতত ডিজিজ সম্পর্কে জানলাম। আপনাদের এখন যে কাজটা হবে, আপনার কিছুক্ষণ আগে যে মেডিকেল টার্মগুলো লিখেছিলেন সেই মেডিকেল টার্মগুলোর প্রত্যেকটার সাথে এই এলজিয়া এবং আইটিস যুক্ত করে দেবেন। আমি কি কথাকে বোঝাতে পেরেছি? যেমন ধরেন উদাহরণস্বরূপ দিচ্ছি, আমি আপনাদের বলে দিচ্ছি, যেমন লিভারের কথা ধরেন, লিভারে কি ছিল? হেপাটো, তাই না, তাহলে কি হয়ে যাবে? হেপাটাইটিস, হ্যাঁ, হেপাটালজিয়া, ঠিক আছে, হেপাটাইটিস, হেপাটালজিয়া। গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রালজিয়া, পাকস্থলী। সিস্টাইটিস, সিস্টালজিয়া। আপনারা এইভাবে ডিজিজ তৈরি করতে শুরু করবেন, দেখবেন এই যে এটা খেলার মতো, এটা কিন্তু আসলে খুব কঠিন কিছু না, দেখেন করেন মজা পাবেন।
এবং এটা যখন একবার ভালো মতো করে আপনার দাঁতস্থ হয়ে যাবে, দেখবেন যে মেডিকেল সায়েন্স কত ইজি হয়ে গেছে আপনার জন্য। তো আপনি হয়তো আমাকে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এখানে একা এই প্রোগ্রামটাকে করছি। এখন যেটা নিয়ে কথা ছিল যে অ্যানাটমিক্যাল মডেল নিয়ে আমরা আপনাদেরকে একটু দেখাবো। সো অ্যানাটমিক্যাল মডেলের যে আমরা এতক্ষণ অঙ্গগুলোর নাম জেনেছি, আমরা হয়তো অনেকে অঙ্গগুলো দেখতে কেমন এটা আসলে হয়তো বা জানি না। সো অঙ্গগুলো আমরা আসলে এখন দেখবো মডেলের মাধ্যমে। হ্যাঁ, সো এটা রিয়েল লাইফ সিমুলেশন। তো যাই হোক, আমি তো এখানে আপনারা একটা মডেল দেখতে পাচ্ছেন। এই যে এটা একটা ফিমেল স্ট্রাকচার। তো প্রথমে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রথমে উপর থেকে শুরু করি মাথা, হ্যাঁ, যেটাকে আমরা বলছিলাম সেফালো। এবং এই যে এই অংশটা, এটাকে কি বলা হচ্ছে ক্রানিয়া স্কাল। এর মধ্যে কি আছে? এর মধ্যে আছে ব্রেন। আমরা খুলে দেখাই তাহলে হয়তো ভালো মতো বুঝতে পারবেন। হ্যাঁ, খুলে ফেললাম, তাই না? এই যে এটা হলো ব্রেন, যেটাকে আমরা বলছি এনসেফালো। ঠিক আছে, এটা হচ্ছে এনসেফালো ব্রেন। হ্যাঁ, এটা হলো চোখ, আইস। আমরা বলছি কি অকুলো অথবা অপথালমো। হ্যাঁ, অপথালমো অথবা অকুলো। ওকে, অপটিক্স শব্দটা থেকে এটা আসছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে দাঁত, ডেন্টো। নাক, যেটাকে আমরা বলছিলাম নোজ বা রাইনো। ওকে, সো এটা ছিল আমাদের মাথা বা এনসেফালো। এখন আমরা যদি এই মডেলটা বুকের ভেতরে কি আছে সেগুলো দেখতে চাই, তাহলে একটু দেখতে হবে। আমরা এখানে কিছু শব্দ, নতুন কিছু শব্দ আসবে, আমি বোর্ডে লিখে দেবো পরে, বাট আপনারা শব্দগুলো একটু মনে রাখার চেষ্টা করেন। প্রথমত আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি ব্রেস্ট, তাই না? এটা মেডিকেল টার্ম, বাংলা এটাকে বলা হয় স্তন। তো এখানে দেখবেন যে কিছু দানা দানা গুটির মতো কতগুলো দেখা যাচ্ছে, জমাট বা বিষের মতো দেখা যাচ্ছে, গ্রন্থি দেখা যাচ্ছে। এটাকে বলা হয় ম্যামাল গ্ল্যান্ড। হ্যাঁ, সো এই যে বুকটা দেখছি, এই স্তনের মেডিকেল টার্মকে জানেন? ম্যাটশিয়া। তো আমরা এখন এই বুকটাকে খুলে ভেতরের অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখব। সো এই যে ভেতরের অংশটা দেখতে পাচ্ছেন, এখানে দেখবেন যে কতগুলো বক্ষপিঞ্জরের যে খাঁচা বলি আমরা, যেটাকে এখানে কতগুলি দেখা যাচ্ছে, এগুলোকে বলা হয় রিবস। এখানে যদি আমরা এদিকে দেখি, এদিকে দেখতে এই যে দেখতে পাবেন এই যে এগুলো, এই রিবস। হ্যাঁ, এই রিবসটা কি করে? এই রিবসটা আসলে রিবস, আর এটাকে বলা হয় স্টারনাম। এই রিবসটাকে করে কি, আমাদের এই হার্ট এবং লাংটাকে সুরক্ষিত রাখে। কারণ এইখানে যদি পেটে অন্য কোনো জায়গায় সামান্য আঘাত লাগলেও বা বড় আঘাত লাগলেও কিছু হবে না, বাট এখানে যদি আঘাত লাগে তাহলে কিন্তু এই লাঙে যদি ডাইরেক্ট আঘাত লাগে আমি বাঁচবো না, বা হার্টে যদি আঘাত লাগে বাঁচবো না। এই জন্য ওটা যাতে কোনোভাবে আঘাত বা বাইরের কোনো চাপ বা প্রেশার থেকে রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এই ব্যবস্থা দিয়ে দিয়েছেন। হ্যাঁ, যেটাকে আমরা বলছি বক্ষপিঞ্জর বাংলায় বলি, তাই না? থোরাসিক ক্যাভিটি বলা হয়। আর এমনি প্রত্যেকটা আলাদা আলাদা এগুলোকে বলা হচ্ছে রিবস। দে আর ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো আমরা যেটা যখন আমরা ওই যে দোকানে গরুর মাংস, দোকানে গরু কিনতে গেলে আমরা বলি সিনার মাংস বলি না, সিনা। এই যে এখানে যে মাসেলগুলো দেখছেন সেটা হচ্ছে সেই সিনার মাংস বা সিনার মাসেল, বা রিবস এন্ড মাসেল। তো এটা মাসকুলোস্কেলেটাল সিস্টেম যখন আমরা পড়বো তখন আরো ভালো মতো আমরা বুঝতে পারবো। তো আমরা এখন খাঁচাটা খুলে ফেলেছি, কিন্তু এখন ভেতরে ইন্টারনাল অর্গানগুলো দেখা যাচ্ছে। ইন্টারনাল মানে হচ্ছে ভেতরে, এক্সটার্নাল মানে হচ্ছে বাইরের অর্গান। তো ইন্টারনাল অর্গানগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে। আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন না, এভাবে দেখেন, এইটা কিন্তু লাং। এই যে লাং আমরা পড়েছি না, নিউমো বা পালমো মেডিকেল টার্ম পড়েছি, এটা সেই লাং। হ্যাঁ, ওকে। এখন এই লাংটা কি করে জানেন? এই চারিদিক থেকে ঘিরে থাকে। যেমন এই সামনের অংশ দেখছেন, পেছনের অংশ কিন্তু এরকমই আছে। আমি খুলে আপনার দেখাচ্ছি। এখানে দেখবেন যে ডাক্তাররা যখন
আপনাকে পরীক্ষা করে, স্থোট দিয়ে পরীক্ষা করে, আপনার বুকের এখানেও ধরে, আবার পিঠেও ধরে, তাই না? পিঠে কেন ধরে? কারণ পিছনের দিকে কিন্তু লাংটা আছে। এই লাংটা চারিদিক দিয়ে ঘিরে আগলে রেখেছে কাকে? এই সেন্টারে আগলে রেখেছে এই হার্টটাকে, হৃৎপিণ্ডটাকে। এই লাংটা কি কারণে ইম্পর্টেন্ট? এই যে শ্বাস প্রশ্বাস নেই, এই শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য এই লাংটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সো আমরা একটা লাংয়ের সামনের যে পশমগুলো এটা খুলে ফেলছি, দেখেন এই যে খুলে ফেললাম, এইখানে একটু খুলে ফেললাম, হ্যাঁ, লাংয়ের সামনের পশমটা আমি খুলে ফেললাম। দেখেন এই যে লাংয়ের সামনের পশমে দেখেন এখানে যে কতগুলো ছিদ্র দেখা যাচ্ছে। এই ছিদ্রগুলো আসলে এটাকে বলে ব্রঙ্কিউল। এই ব্রঙ্কিউল দিয়ে কী হয় জানেন? এই ইয়ার যায় এবং এই ইয়ারগুলো এখানে অ্যালভিউলি থাকে, হ্যাঁ, ছোটো ছোটো বাতাসের থলি থাকে, ওই বাতাসের থলিতে যায়, ওখানে ব্লাডের মাধ্যমে এক্সচেঞ্জ হয়, হ্যাঁ, মানে ওই আমাদের যে ভেইনগুলো আছে, ভেইনগুলো এই অ্যালভিউলিটাকে ক্যাপচার করে আছে, ওখান থেকে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ হয়। তো যাই হোক, এগুলো আমরা যখন রেসপিরেটরি সিস্টেমে যাব আরও ভালো মতো করে আলোচনা করা হবে। তাহলে আমরা আর একটা শব্দ শিখলাম, সেটা হলো কি? রেসপিরেটরি সিস্টেম। কি বললাম? রেসপিরেটরি সিস্টেম বা শ্বসন প্রণালী। ওকে, শ্বসন তন্ত্র বাংলা যদি আরো সহজে বলি। এখন দেখেন এই যে ছোট্ট জিনিসটা দেখছেন, এই ছোট্ট জিনিসটা ভাই, দিস ইজ দ্য ইঞ্জিন। এই যে পুরো বডিটা দেখছেন, এই বডির ইঞ্জিন হচ্ছে এটা, এই ছোট্ট জিনিসটা। এই পুরো বডিটাকে চালাচ্ছে সে, সমস্ত শক্তি সবকিছু যোগান দিচ্ছে সে। এজন্য আমাদের জন্ম মুহূর্তের প্রথমে যে অঙ্গটা ফর্ম করেছিল সেটা হলো এটা। সেটা কি? হার্ট। ইয়েস, হৃৎপিণ্ড। এবং এটাতে তখন স্টার্ট বিট করা শুরু করেছে, চালু হয়েছে, আজ পর্যন্ত একদম মৃত্যুর আগ পর্যন্ত কখনোই থামবে না। আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ রেস্ট নেয়, কিন্তু এই একটা অঙ্গ রেস্ট নেয় না। এই রেস্ট নেয় না বলেই আমরা বেঁচে আছি। সো এটা কতটা ইম্পর্টেন্ট চিন্তা করেন। এটা হলো সেই ছোট্ট অঙ্গ হার্ট, যার 4টা চেম্বার আছে। এটাকে আমরা কি বলেছিলাম? কার্ডিও বা কার্ডিয়া। হ্যাঁ, সো এটা হচ্ছে সেই কার্ডিয়া বা কার্ডিও। সো এটা ঘিরে যে সিস্টেমটা তৈরি হয়েছে সেটাকে বলা হয় কার্ডিওভাস্কুলার সিস্টেম। সে এই হার্টের কাজ কি? হার্টের কাজ আর কিছুই না, এটা হচ্ছে আমাদের বডির ইঞ্জিন, এটা একটা পাম্পিং মেশিন। এ করে কি? আমাদের সারা শরীরে রক্ত পাম্প করে। সে কত, এর ছোট্ট একটা জিনিস, কিন্তু সে কত ফোর্সে পাম্প করে আপনি চিন্তাও করতে পারবেন না। যে আপনি যদি এটা একমাত্র উন্মুক্ত করে দিই, এই অ্যাওয়ার্টা, এটাকে বলা হয় অ্যাওয়ার্টা, এটা যদি উন্মুক্ত করে দিই, এই লেফট ভেন্ট্রিকল একটা পাম্প করবে, ব্লাড 30 ফুট উপরে চলে যাবে, এত জোরে পাম্প করে যে পুরা বডি ঘুরে আবার সে হার্টে ফিরে আসে। এনিওয়ে, সো এটাই হচ্ছে সেই হার্ট। হ্যাঁ, সো এই জন্য হার্টের যত্ন নেবেন, সবসময় হার্টের যত্ন নেবেন। হার্টের যত্ন নেওয়ার অনেকগুলো উপায় আছে, সেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। এই দেখেন, বলছিলাম না যে পেছন দিকে লাংটা থাকে কিভাবে? ওই দেখেন, এই যে পেছনে লাং, এই যে পেছন দিকে দেখেন, এটা হচ্ছে আমাদের শ্বাসনালী, এই যে ট্র্যাকিয়া শ্বাসনালী, আমরা যে বাতাসটা নিচ্ছি, হ্যাঁ, এই যে খাদ্যনালী আর শ্বাসনালী কিন্তু পাশাপাশি। এবং আপনাদের মাঝে মাঝে এরকম একটা অভিজ্ঞতা হয়েছে যে আপনি ভাত খেতে গিয়ে ভাতের হঠাৎ একটা ডানা শ্বাসনালীতে চলে গেছে, তারপরে ভীষণ কাশি হয়েছে, বিষম খেয়েছেন, বলে না, এটা বিষম খাওয়া বলে মেবি, আমি যদি সঠিক হয়ে থাকি। সো এই সেই শ্বাসনালী আর এই খাদ্যনালী, দেখেন এরা পাশাপাশি আছে। কিন্তু আমরা যখন খাবার খাই তখন এখানে একটা 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 ঢাকনা পড়ে যায়, ইপিগ্লটিস বলে এটাকে। হ্যাঁ, এটার উপর পড়ে, তখন খাদ্যনালীতে খাবারটা চলে যায়। কিন্তু কোনো কারণে ওটা পড়তে হতে দেরি হয়েছে, তার আগেই আপনার পেরিস্টালসিস মুভমেন্টের কারণে আপনি গিলে ফেলেছেন, বা তখনই দেখা গেল একটা কণা ঢুকে গেছে, তখন ভীষণ সমস্যা তৈরি হবে। সো খুব ইম্পর্টেন্ট যে এটা ঠিকমতো বন্ধ হচ্ছে কি, খোলা, কখন খুলছে কখন বন্ধ হচ্ছে। এটা হচ্ছে আমার খাদ্যনালী, এই যে এটা দেখছেন, এটা খাদ্যনালী। হ্যাঁ, এটা খাদ্যনালী, যেটা ইসোফেগাস আমরা শিখেছিলাম, ইসোফেগাস মনে পড়েছে? ইসোফেগাস। আর এটা কিন্তু রক্তনালী। হ্যাঁ, এটা মেজর, এটা আর্টারি। সো এটাকে বলা হয় অ্যাওয়ার্টা। এটা নিয়ে আমরা আরও পরে ডিসকাস করব। তো গেল, এরপর এখানে আসলে একটা পর্দা থাকে, পর্দাটা হয়তো একটু কোনো একটা জায়গায় আমি যখন খুলেছিলাম তখন হয়তো পড়ে আছে, এটাকে বলা হয় ডায়াফ্রাম। এটা পর্দাটা এই উপরের অংশটাকে আর এই নিচের অংশটাকে আলাদা করে রেখেছে, এটাকে বলা হয় অ্যাবডোমেন। হ্যাঁ, আর এটাকে বলা হয় থোরাসিক ক্যাভিটি, এটাকে আলাদা করে রেখেছে। এখন আমি যদি পেছনের লাঙের অংশটা খুলে ফেলি, এই যে খুলে ফেললাম, হ্যাঁ, এইটাও খুলে ফেললাম, খুলে ফেলার পরে দেখেন পেছনে কি দেখছেন? পেছনে ওই যে সেই খাঁচা, এই সেই খাঁচা, এই যে পেছনের দেখছেন, এই পেছনের অংশটা, এটা সেই পেছনে। সো এখন আপনি এটাই সেই পেছনে, কিন্তু হ্যাঁ, আমরা পেছন দিক দিয়ে দেখাবো।
এটাকে মেরুদণ্ড বলা হচ্ছে ব্যাকবোন, হ্যাঁ, স্পাইনাল কর্ড, মেডিকেল টার্ম এটাকে আমরা বলি স্পাইনাল কর্ড, এটাকে বলে বাংলায় কশেরুকা বলে, হ্যাঁ, মেডিকেল টার্ম এটাকে বলে ভার্টিব্রা। সো ভার্টিব্রা, স্পাইনাল কর্ড, এইসব নিয়ে আমরা ডিটেলসে যাব। আমরা আগে এখানে দেখি এখানে ঘটনাটা কি ঘটছে। দেখেন, আপনারা দেখেছেন যে লাং দুই সাইডেই আছে, তাই না? লেফট এবং রাইট সাইড দুই সাইডেই আছে। ওকে, এরপরে কি আছে, এখানে একটা পর্দা ছিল, এখন আছে এখানে কোনো জায়গায়। সো এটাকে বলা হতো ডায়াফ্রাম। ডায়াফ্রাম কি করতো, থোরাসিক কেভিটি এবং অ্যাবডোমিনালকে আলাদা করে রাখতো, অ্যাবডোমেন। সো এই যদি এটা তুলি, কি পাচ্ছি, এটা কি জানেন, এটা বলতে পারেন এটা কি চেনা যায়, কখন কি দেখেছেন? আচ্ছা, এটা হচ্ছে সেই লিভার। কোথায় থাকে? আমাদের ডান সাইডে, ঠিক এই যে ডান সাইডে এই জায়গায় আমাদের লিভারটা থাকছে। ওকে, এটাই হচ্ছে লিভার। এ আমাদের শরীরে একটা লার্জ অর্গানের মধ্যে পড়ে। এর ওজন প্রায় 2 কেজির কাছাকাছি। এখানে দুটো অংশ আছে, দুটো লোব আছে, লোব, এটাকে বলা হয় লোব বলা হয়। দেখেন, এই একটা লোব আর এই একটা লোব, লিভার। হ্যাঁ, এটা হচ্ছে এক কথা এয়ারপোর্ট বলে। যেমন আমাদের শরীরে যখনই কোনো খাবার ঢোকে তখন এই খাবারটা এখানে এসে মডিফাই হয়, চেক আপ হয় যে এর মধ্যে কোনো ক্ষতিকারক এলিমেন্ট আছে কি না। হ্যাঁ, এনজাইম দ্বারা এটাকে আবার মডিফাই করা হয়, তারপরে আমাদের বডিতে এটাকে ছেড়ে দেওয়া হয়, তার আগে এখানে এসে চেক আপ হয়। এই জন্য এই যে যেমন ইমিগ্রেশনে বা এয়ারপোর্টে যে ঘটনাটা ঘটে, ঠিক আছে? সো খুব ইম্পর্ট্যান্ট একটা অর্গান। এরপরে দেখেন এই যে স্টোম্যাক, হ্যাঁ, পাকস্থলী, গ্যাস্ট্রো, কত ছোট নয়? কিন্তু আসলে কি হয় জানেন, এটা কিন্তু যে ইলাস্টিক, যে বেলুন ফুলালে যেমন বাড়ে আবার বাতাস বের করে দিলে যেমন ছোট হয়ে যায় না, এরকমই। এখন যত বেশি আপনি খাবার খাবেন, প্রয়োজনের অতিরিক্ত যত খাবার খাবেন তত এটা ফুলে যাবে। তখন কি হবে, পেটটা এই সাইডে ফুলে যাবে। এটা করে কি, আপনি যদি রেগুলার বেশি খাবার খেতে থাকেন তখন এটা কিন্তু আর একসাথে সময় ব্যাক করবে না, এটা ইলাস্টিসিটি নষ্ট হয়ে যাবে। যেমন ধরেন আমরা যখন ওই যে আমাদের আন্ডারওয়্যার অথবা মোজার যে ইলাস্টিকটা কি হয়, ব্যবহার করতে করতে একটা সময় কি হয়, লুজ হয়ে যায় না? ঠিক তেমনি এটা লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো আমরা পরিমিত খাবার খাবো, এই স্টোমাকের একটা কেয়ার নেব, কারণ এটাও কিন্তু ইম্পর্টেন্ট, তাই না? সো আমরা পরে আসি, স্টোমাকের ঠিক নিচে এই যে দেখছেন, আমরা যে বলেছিলাম না স্মল ইন্টেস্টাইন আর লার্জ ইন্টেস্টাইন, বলেছিলাম যে সরু একদল নাড়ি থাকে, নাড়ি ভুঁড়ি যেটা বলি আর কি, এইটাই হচ্ছে সেই স্মল ইন্টেস্টাইন। আমি একটু খুলে দেখাই আপনাদেরকে, এই যে স্মল ইন্টেস্টাইন। ওকে, স্মল ইন্টেস্টাইনটা দেখতে এরকম, অনেক লম্বা হয়, প্রায় 25 ফিটের কাছাকাছি হয়। সো এইটা হচ্ছে গিয়ে এই খাবার তখন পাকস্থলী থেকে হজম টজম হয়ে চলে আসে এখানে, স্মল ইন্টেস্টাইনে চলে আসে। হ্যাঁ, এখানে অনেকগুলো পার্ট আছে, আমরা পার্টের উপরে কথা বলি। তো এই স্মল ইন্টেস্টাইনের থেকে এরা করে কি, এই লার্জ ইন্টেস্টাইনে যায়। হ্যাঁ, এইখান দিয়ে এই লার্জ ইন্টেস্টাইনে ঢোকে। লার্জ ইন্টেস্টাইন বেশি বড় না, এটা মাত্র আপনার 5 ফিট লম্বা হয়ে থাকে। হ্যাঁ, সো এরপরে রেকটাম দিয়ে বেরিয়ে যায়, অ্যানাল ক্যানাল দিয়ে বেরিয়ে যায়, রেকটাম দিয়ে বেরিয়ে যায়। এর পেছনে দেখেন, ঠিক পেছন সাইডে কিন্তু এটা, হ্যাঁ, কিডনি থাকে একে কোমরের অনেক উপরে, বেশ খানিকটা উপরে দুটো কিডনি থাকে আমাদের, যেটাকে আমরা নেফ্রন বলছিলাম, নেফ্রো, হ্যাঁ, নেফ্রো, ঠিক আছে। আর এটাকে বলা হয় পিলহা। পিলহা নিয়ে আমি আমার সাথে এখন কথা বলিনি। আপনার স্প্লেনের নাম শুনেছেন? এই স্প্লেনেরকে ইয়াটাকে বলা হচ্ছে পিলহা। তো আমরা এটা নিয়ে আমরা আরও ডিটেলসে যাব। সো আপাতত একটা ধারণা দিতে পারলাম, আমরা আশা করি যে মোটামুটি যে আমরা যে যতগুলো অর্গান সম্পর্কে জেনেছি, সে অর্গানের একটা দৃশ্যমান একটা হলো আর কি, প্রেজেন্টেশন হলো। সো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেনগুলো করতে পারেন। হ্যাঁ, আমরা আবার হয়তো ওই কোশ্চেনগুলো রিভিউ করব। তা আজকের মতো আমরা আসলে এখানেই, যদিও আমাদের 1টা পর্যন্ত কন্টিনিউ করার কথা ছিল, কিন্তু আজকে আমরা আসলে এখানেই রাখছি। পরবর্তীতে আপনাদের ফিডব্যাক ইসের উপর নির্ভর করে আমরা আরও কিছু ভিডিও আপলোড করব, অথবা আজকে হয়তো 3:30টার দিকে আপনারা যদি এখানে কিছু এসেনশিয়াল কিছুই থাকে বা ইমার্জেন্সি কোনো বিষয় থাকে, আমরা 3:30টার দিকে হয়তো আরেকবার একটু লাইভে আসতে পারি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। লাইক বাটনের জন্য চাপ দেয়। হ্যাঁ, সবাই লাইক বাটনে চাপ দিবেন, যারাই আসবেন সবাই লাইক বাটনে চাপ দিবেন। হ্যাঁ, তাহলে আমি বুঝতে পারবো যে কে কে অ্যাক্টিভ আছেন, আমাদের সাথে করছেন, অ্যাটেন্ড করছেন, পার্টিসিপেট করছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আব্দুল্লাহ ভাই, আপনার যদি কিছু বলা থাকে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ জেন্টলম্যান। আজকের মতো স্পেশালি দুপুরের আগ পর্যন্ত এখানেই লাইভ কমপ্লিট করছি আমরা। মুরাদ ভাই যেভাবে বললো যে 3টার পরে আমরা আরেকবার চেষ্টা করব আপনাদের কাছে আসতে লাইভে।
এবং পাশাপাশি কোশ্চেনের অ্যান্সারগুলি আমরা দেওয়ার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।